हेलो स्टूडेंट्स, वेलकम टू फिजिक्स मंत्रा। तो देख आज के कि নিউটনের গতীয় সূত্র ক্লাস 11 WBCHSC মানে বেঙ্গল বোর্ডের জন্য সেমিস্টার 1 এ এইটার অনেকটা পার্ট আছে। তার মধ্যে ফার্স্ট পার্টে আমরা নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের গতিসূত্রকে কাজে লাগিয়ে এই বলের ধারণা, জাড্ডের সংজ্ঞা এইগুলো যে পেয়েছি সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। তো চল দেরি না করে স্টার্ট করা যাক। দেখ ইউনিট ডাইমেনশন পড়েছি মানে মাত্রা। আচ্ছা, মোশন ইন এ স্ট্রেট লাইন পড়েছি মানে সরলরৈখিক গতি পড়েছি, সেটা এক্স অ্যাক্সিস হতে পারে, ওয়াই অ্যাক্সিস হতে পারে। ভেক্টর পড়ে নিয়েছি, প্রজেক্টাইল মোশন পড়েছি। প্রজেক্টাইল মোশন মানে ঢিলকে ছোড়া। আজকে এই সবের কম্বিনেশনের পিছনে একটা ঢিলকে দিয়ে তুই ছুড়বি বা একটা বস্তু গতিশীল হবে, তার জন্য দায়ী কে? ফোর্স। ফোর্স কি? ফোর্স হচ্ছে ফোর্স ইজ ইদার পুল অর পুশ, ঠেলা বা টানা, যার দ্বারা একটা বস্তুর কি গতিকে ডিফাইন করা হয়। একটা বস্তু গতিশীল হয় বা গতিশীল অবস্থার শেষ হয়। দেখ পুশ মানে কি? তুই ঠেলছিস, বস্তুটা হয়তো গতিশীল ছিল, তাকে তুই থামালি, কিংবা বস্তুটা থেমেছিল তাকে তুই গতিশীল করলি, তাই তো? ফোর্স হচ্ছে এইটা। এখন ফোর্স কি? ভেক্টর রাশি। এইখানে বলের ধারণা পাবো আমরা। বল জিনিসটা কি না ঠেলা বা টানা, যার দ্বারা বস্তুর গতীয় অবস্থার সম্পর্কে আমরা জানতে পারি। কি? বস্তুর গতীয় অবস্থা সম্পর্কে আমাদের ধারণা হবে। সেই ধারণাটা দেখতে হবে যে কিরকম বস্তু থামছে না গতিশীল হচ্ছে। এখন ভরবেগ কি? বস্তুর ভর ও বেগের সমন্বয়ে বস্তুর যে অবস্থা তাকে কি বলবো? ভরবেগ। ভরবেগও ভালো জিনিস, দারুণ জিনিস। এখানে সব এই সবের সম্পর্কে ধারণা পাবো। এখন বল একটা ডাইরেকশন থাকবে। অনেক ধরনের বল আমরা পড়েছি। একটা হচ্ছে সবই বেশিরভাগ কি প্রযুক্ত বল। আমরা এখানে বেশিরভাগই প্রযুক্ত বলের ব্যাপারে কথা বলবো। যেমন ধর ওজন। ওজন কি? ওজন হচ্ছে একটা বল। ওজন হলো একটি বল। ওজন হলো একটি বল। তার মানে ওয়েট ইজ আ ফোর্স। সে সবসময় কোন দিকে কাজ করে? নিচের দিকে, তাই তো? না, পৃথিবীর কেন্দ্রের দিকে। কি? পৃথিবীর কেন্দ্রের দিকে। মানে ভাব, যদি এইটা পৃথিবী হয়, যদি এটা পৃথিবী হয় আমাদের, তাহলে এইটা হচ্ছে আমাদের সেন্টার। তাহলে মনে কর একটা বডি এইখানে আছে, একটা বডি পৃথিবী পৃষ্ঠে আছে, এইখানে মনে কর বস্তুটা ছিল, তাহলে তার ওজন কোন দিকে কাজ করবে? টুয়ার্ডস দ্য সেন্টার। এটা হচ্ছে আমাদের বডি। আচ্ছা, এইখানে একটা বডি আছে, তখন তার বল কোন দিকে কাজ করবে? পৃথিবীর কেন্দ্রের দিকে। আবার মনে কর বস্তুটা এইখানে আছে, তখন তার ফোর্স কোন দিকে কাজ করবে? পৃথিবীর কেন্দ্রের দিকে। পৃথিবীর কেন্দ্রের দিকে। দিস ইজ আওয়ার ওয়েট। ওয়েট কি? একটা ফোর্স। তাহলে তুই যে বলিস আমার ওজন 50 কেজি, না, ওটা তোর মাস, ওটা তোর ভর। তোর ওজন কত? 50 × 9.8 নিউটন। এবার সেখানে দেখেছিল ম্যাগ নিউটন সমান কত ডাইন? 10⁷ ডাইন। বলের এসআই একক নিউটন, সিজিএস একক ডাইন। আরো অনেক ধরনের ফোর্স হয়। একটা হয় টেনশনাল ফোর্স বা টেনশন। কি? টেনশনাল ফোর্স বা টেনশন। টেনশনাল ফোর্স বা টেনশন, এটা সেই যে পরীক্ষা টেনশন, সেই টেনশনের মতন নয়, এটা অন্য। মনে কর দুটো ব্লক আছে, দুটো ব্লক আছে এরকম, এরকম দুটো ব্লক আছে, এবং এই ব্লক দুটো একটা সুতো বা তারের দ্বারা যুক্ত আছে। সুতো বা তারের দ্বারা যুক্ত আছে। এ একে টানবে, টানবে না? টানবে না। এ কে টানবে এই দিকে, এ একে টানবে এর দিকে।
কারণ এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন। এটা তৃতীয় গতিসূত্র, আমরা জানি। এ একে টানবে, এ আবার একে টানবে। এ একে টানছে টি ফোর্স দিয়ে টেনশন, এও একে টি টেনশন দিয়ে টানবে। সুতো এক মানে টেনশনও এক থাকবে। এই সুতোর প্রত্যেকটা পোর্শনে টেনশন একই। সুতো আলাদা হলেই টেনশন আলাদা হয়ে যাবে। সুতো আলাদা বা তার আলাদা, টেনশন আলাদা হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এবার যারা যেই দিবি তারা একটু অন্য ধরনের একটা পার্টিকুলার পয়েন্টে টেনশন বার করতে বলবে, সেটা একটু আলাদা, একটু আলাদা। এই হচ্ছে টেনশন ফোর্স। টেনশন সবসময় বস্তু থেকে বাইরের দিকে লাগে। কি লাগে? টেনশন সর্বদা বস্তু থেকে বাইরের দিকে। যে বস্তুর উপর টেনশন হবে সেটা সবসময় বস্তু থেকে বাইরের দিকে। যেমন আমার মনে কর হাত ধরে আছে কেউ, আমার উপর টেনশন কোন দিকে হবে? আমার থেকে বাইরের দিকে। আবার তাকে ধরে আছি মানে আমিও তাকে টানছি। হয়েছে? আচ্ছা, আর কি ফোর্স হতে পারে? স্প্রিং ফোর্স হতে পারে। কি? স্প্রিং বল। একটা স্প্রিংকে তুই টানলি, সেখানে প্রত্যানয়ক বা রেস্টোরিং ফোর্স লাগবে, স্প্রিং বল হতে পারে। স্প্রিং বলটা সম্পূর্ণ আলাদা জিনিস, সেটা আমরা আলাদাভাবে পড়ব, সেটা আমরা আলাদা একটা টপিক পড়ব। তাহলে টেনশন ফোর্স কোন দিকে লাগে? সবসময় বস্তু থেকে বাইরের দিকে। এই সমস্ত কিছু জিনিস আছে, সেইগুলো নিয়ে কথা বলবো। স্যার আপনি তো হেডিং মেরেছেন নিউটনের সূত্র। নিউটনের প্রথম সূত্র কি? নিউটনের ফার্স্ট ল কি বলছে শোন। ফার্স্ট ল মনে আছে কারোর? কই দেখি বলো একটু, দেখি বই দেখে নয়, চুপ করে যা। বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু, গতিশীল বস্তু সরল রেখা বরাবর, সরল রেখা বরাবর সমবেগে গতিশীল থাকবে। এটা নিউটন বাবু বলেছিল। এ সবাই বল দিতে পারবে মুখস্থ করে, ভিভিআইটিটিএম করে, একে অ্যানালিসিস করে বল। বলছে বাইরে প্রযুক্ত, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, তার মানে কি? এফ এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয়, তাই তো? তাই তো রে? না স্যার, একটা ফোর্স দেবে এরকম তো মাথার দিব্যি কেউ দেয় না, অনেকগুলো ফোর্স হতে পারে। এফ এক্সটার্নাল নেট ফোর্স যদি জিরো হয় তখন এই ঘটনাগুলো ঘটবে, তখন এই ঘটনাগুলো ঘটবে। যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয় মানে এফ এক্সটার্নাল নেট ফোর্স জিরো হয়, তাহলে এই কন্ডিশনটাকে আমরা কি বলবো? সাম্যাবস্থা। কি বলবো? সাম্যাবস্থা। সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম, একে অনেকে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামও বলে, বিকজ উই আর স্টাডিং মেকানিক্স, দ্যাটস ওয়াই মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। কারণ আমরা যখন হিট পড়বো তখন দেখবো থার্মাল ইকুইলিব্রিয়াম। এই কি নামটা ছিল রে? অহনা। কি বলছিস ওকে? কি বলছিস ওকে? কি বলছিস ওকে? করিনিস ওরকম, পড়াশোনাটা ভালো করে কর, অসুবিধে হয়ে যাবে, বিরাট অসুবিধে। লিক সারানোর দোকান বাবার, ডাক্তার।
আর তুই বন্ধুদের সঙ্গে আজকে একটু আড্ডা মারলাম, আসছে বছর আবার হবে। সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়াম দু ধরনের হয়। কেন? একটা কি বলেছে, স্থির থাকবে, তার মানে একটা হয় স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, তার মানে কি বস্তু যখন স্থিরই থাকবে, বস্তু স্থিরই থাকবে। আর একটা দেখ বলছে গতিশীল থাকবে সরল রেখা বরাবর সমবেগে, সমবেগে মানে ত্বরণ শূন্য, আর যখন স্থির থাকবে তারও তো ত্বরণ শূন্য। দুটো কন্ডিশন, একটা কি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, যদি স্থির বস্তু স্থিরই থাকে সেটাকে কি বলবো, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। গতিশীল আছে সেও কিন্তু ইকুইলিব্রিয়াম, তারও নেট ফোর্স শূন্য, তার কি হবে, সমবেগে যাবে, ত্বরণ তার শূন্য। যেমন মেকানিক্যাল ডাইনামিক ইকুইলিব্রিয়ামের বাস্তবিক উদাহরণ হচ্ছে বৃষ্টি পড়া। বৃষ্টির ফোঁটাগুলো অনেক উচ্চতা থেকে পড়ে, বুঝলি? না 2 কিলোমিটার ধর, বেশি নয়, 2 কিলোমিটার উপর থেকে বৃষ্টি পড়ছে, তোর মাথায় পড়ার আগে বৃষ্টির বেগ প্রচুর হয়ে যাবে, মাথা ফাথা ফুঁড়ে ঢুকে গেল, হয় কি হয় না? তো তার মানে ও একটা স্থির সমবেগে পড়ে, তাকেই বলবো প্রান্তীয় বেগ, এতে পড়বো, ফ্লুইড মেকানিক্সে পড়বো। তার মানে দুটো কন্ডিশন হতে পারে, একটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আর একটা কি ডাইনামিক ইকুইলিব্রিয়াম। তাহলে সাম্যাবস্থার শর্ত কি, এফ এক্সটার্নাল নেট ফোর্স কত হবে, 0 হবে। ফোর্সগুলোকে আমি ভাগ করব, দেখব যে মোট ফোর্স যেন 0 হয়, তাহলেই হবে। এখন এই প্রথম গতিসূত্র থেকে দুটো জিনিসের ধারণা পাওয়া গেছিল। কি কি ধারণা পেয়ে গেছিল? প্রথম গতিসূত্র থেকে, প্রথম গতিসূত্র নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের ফার্স্ট ল লিখে দিচ্ছে, ফার্স্ট ল, এইখান থেকে দুটো, বাবা ল এর অবস্থা দেখ, আমারই মতন, হাতটার মতন। নিউটনের ফার্স্ট ল থেকে দুটো ধারণা পাওয়া গেছিল, একটা কি বলের ধারণা পাওয়া গেছিল, মানে বল জিনিসটা কি তার ধারণা পাওয়া গেছিল, আর একটা হচ্ছে জাড্ডের ধারণা পাওয়া গেছিল। জাড্ড কি? দেখ বেসিক্যালি আমরা জানি এফ সমান এম এ, পরবর্তীকালে পড়বো, সেকেন্ড লতে পড়বো, এফ সমান এম এ। ভর ও ত্বরণের সমন্বয়ে কি তৈরি হয়, বল তৈরি হয়। এখন এম তো একটা ভর, ভর মানে কি অপরিবর্তিত, যদি বেসিক্যালি আমাদের ভর কি হয়, অপরিবর্তিত হয়, তাহলে যদি অপরিবর্তিত মানে কনস্ট্যান্ট লিখতে পারি, এফ ইজ প্রপোর্শনাল টু এ, মানে আমি যত বেশি বেশি ফোর্স দেবো তত বেশি বেশি ত্বরণ হবে। জাড্য মানে হচ্ছে ম্যাটার, স্টেট অফ ম্যাটার, যার যত ভর বেশি তার তত জাড্য বেশি। গ্রেটার দ্য মাস, এইখান থেকে একটা কথা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে গ্রেটার দ্য মাস, গ্রেটার দ্য মাস, গ্রেটার দ্য ইনার্সিয়া, গ্রেটার দ্য ইনার্সিয়া, জাড্যকে ইংলিশে ইনার্সিয়া বলে। যার যত ভর বেশি তার তত জাড্য বেশি, যার যত ভর বেশি, যে যত বেশি মোটা তার জাড্য তত বেশি হয়। জাড্য দু ধরনের, একটা হচ্ছে গতি জাড্য, একটা হচ্ছে স্থিতি জাড্য, মানে তার অবস্থাটাকে বজায় রাখতে চায়। গতি জাড্য মানে কি, সে গতিশীল থাকলে সে গতি অবস্থাতেই থাকতে চায়। স্থিতি জাড্য মানে কি, সে স্থির অবস্থাতেই থাকতে চায়। স্থিতি জাড্য ধর, বাসে তুই উঠলি, বাসে দাঁড়িয়ে আছিস, বাসটা এখনো স্টার্ট করেনি, যখন বাসটা স্টার্ট করবে বাস আগাতে যাইবে, কিন্তু তোর মাথা কি স্থিতি জাড্যের জন্য পিছনেই পড়ে থাকতে থাকবে, সেটা তুই কি হয়, বাস চললে আমরা পিছন দিকে চলে যাই, এটা স্থিতি জাড্যের জন্য। আর গতি জাড্য, বাস চলছে গতিশীল, তোর মাথাও গতিশীল অবস্থায় আছে, বাস ব্রেক মারলো তোর মাথা কি গতি জাড্যের জন্য আগিয়ে যেতে যাইবে, সেই জন্য আমরা সামনে ঝুঁকে যাই। বুঝতে পারছি না বুঝতে পারিনি? আচ্ছা, এখন স্যার এই ফার্স্ট লকে কাজে লাগিয়ে আমাকে কাজকর্ম করতে হবে। দেখ আমাদের চারটে অক্ষ, একটা কি এক্স অক্ষ, পজিটিভ এক্স অক্ষ, একটা নেগেটিভ এক্স অক্ষ, একটা পজিটিভ ওয়াই অক্ষ, আর একটা নেগেটিভ ওয়াই অক্ষ। বলকে সবসময় এই চারটে অক্ষ বরাবর আমরা ডিভাইড করতে পারি। বিভাজন
ভেক্টর বিভাজন নীতি, সেইগুলোকে কাজে লাগাতে হবে। তো তোকে এখানে একটা অঙ্ক দিচ্ছে, এখান থেকে বেসিক্যালি অঙ্ক দেয় ফার্স্ট ল এর উপর এ করে, সবেতেই অঙ্ক নেয়। কে বলছে রে ফিজিক্স নিয়েছো কেন? ফিজিক্স নিয়েছো ভাবছো আমি ঘুরবো মজ মস্তি করবো? ছেলে গান আছে না, ঝুমে নাচে মজ করে, সব আর্টসের ছেলেরা করে, এইখানে নয়। এখানে এই সবকে নিয়েই ঝুমে নাচে মজগারে করতে হবে। এরকম একটা ব্লক আছে 10 কেজি, 10 কেজি ভরের একটা ব্লক আছে। এখন এইখানে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি আর এইখানে অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এখন এই সুতোটা এইখানে একটা টান থাকবে, হ্যাঁ এটা সুতো, সুতোর দ্বারা ঝুলছে, এইটা T1, এইখানেও এই সুতোতে একটা টান থাকবে, আলাদা সুতো T2। এই T1 ও T2 কত হবে বার করতে হবে, যদি বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকে, মানে সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় মানে কোনো দিকে যাচ্ছে না, তাহলে এতে টান কত পড়বে তোমাকে বার করতে হবে, বুঝেছিস? এখন স্যার এইখানেও তো একটা আছে তার, ওইটা তো ধরলেন না। আমরা এটাকে ভাবতেই পারি যে এই তারটার বদলে এই ভরটা এইখানে ঝুলছে, এটা আমরা ভাবতেই পারি, এটা আমরা ভাবতেই পারি, কারণ না হলে একে ব্যালেন্স করবে, হয়ে যাবে, একে 3 ধরলে সেটাও বের করা যাবে, কারণ এইটাকে এরা দুজন মিলে ব্যালেন্স করছে। এখন তোকে এইখানে কি করতে হবে না, উপাংশ বার করতে হবে, উপাংশ বার করতে হবে এই জায়গাটায়। একে উপাংশে ভাঙতে হবে। এরকম ভাবে অ্যাক্সিস হয়। আচ্ছা এখন দেখ এই বস্তুটার ওজন আছে, ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে স্যার। হ্যাঁ স্যার নিচের দিকে করো, কথা বলিনিস। এইখানটায় নিচের দিকে ওজন কাজ করছে, এটা ওজন হয়ে গেল। এখন দেখ T1 এইটার ওজন, ওজন কত? 10 × 10, কারণ জি এর ভ্যালু আমি 10 ধরছি। কত? এম যদি এটা হয়, ওজন কি? ওজন মানে mg, 10 × 10। এখন দেখ এইটা 60 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি হবে। এইটা 30 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি হবে, হবে না হবে না? আচ্ছা তাহলে T1 এর একটা কম্পোনেন্ট এই দিকে পাবো আর একটা কম্পোনেন্ট এই দিকে পাবো, তাই নয়? T2 একটা কম্পোনেন্ট এই দিকে পাবো আর একটা কম্পোনেন্ট এই দিকে পাবো। তাহলে এইটাকে আমরা বলতে পারবো T1 cos 60, T1 cos 30, সরি cos 30, আর এইটাকে কত বলতে পারবো? T1 sin 30। এইটাকে বলতে পারবো T2 cos 60, এইটাকে বলতে পারবো T2 sin 60। এইটাকে বলে FBD, ফ্রি বডি ডায়াগ্রাম। বস্তুর উপরে কত ফোর্স পড়ছে সেগুলো দেখতে হবে, বস্তুটার উপরে। বস্তু কার উপর ফোর্স লাগাচ্ছে তা নয়, বস্তুর উপরে কত ফোর্স পড়ছে। তুই মারামারি করতে গেছিস, তুই কগা মার খেয়েছিস, তুই কগা মেরে এসছিস, সেটা বড় কথা নয়, সে তার ক্ষতি হয়েছে। তুই দুঘা খেয়ে গেছিস, ঠোঁটটা ফেটে গেছে, তোর উপর
ফ্রি বডির জন্য কি প্রত্যেক বস্তুকে আমরা পয়েন্ট ধরবো, কি ধরবো, পয়েন্ট মাস ধরে নেবো, ধরে নিয়ে তার উপর কি কি বল কাজে লাগবে। তাহলে এ যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে নেট ফোর্স শূন্য, নেট ফোর্স শূন্য মানে আমাকে বল এই দিকের বল সমান ওই দিকের বল, তবে তো ওইখানে দাঁড়িয়ে থাকবে, আর উপরের দিকে যত বল সমান নিচের দিকে তত বল, তাই তো হবে। তাই দেখ এইখান থেকে আমি বলতে পারি T2 cos 60 T2 cos 60 সমান T1 cos 30, এটা একটা ইকুয়েশন, তাই নয়? এই দিকের ফোর্স গুলো আর এই দিকের ফোর্স গুলো যদি মিলিয়ে সমান হয় তবেই তো সে দাঁড়িয়ে থাকবে, আর উপরের দিকের ফোর্সের যোগফল সমান নিচের দিকের ফোর্সের যোগফল, তবেই তো সে নিচে কোনো দিকে যাবে না। এক্সটার্নাল নেট ফোর্স মানে কি, টোটাল বল শূন্য, মানে এই দিকের সমান এই দিক, উপর সমান নিচে। আর একটা কি পাবো, আর একটা ইকুয়েশন পাবো এখান থেকে, দেখ এই দুটোর যোগফল সমান 100, উপরের দিকে কোন কোন ফোর্স আছে, T2 sin 30 এই sin 60 প্লাস T1 sin 30 ইজ ইকুয়াল টু কত, 100। তাহলে এখান থেকে আমাকে বল T2 cos 60 এর মান কত, হাফ, T1 cos 30 এর মান কত, √3/2, T2 ঘেচাংফু, তাহলে T2 সমান কত পাচ্ছি, √3 ইন্টু T1, এটা এখানে বসাতে পারবো, তাহলে এটা হয়ে যাবে √3 ইন্টু T1 sin 60 এর মান কত, √3/2 প্লাস T1 sin 30 এর মান কত, হাফ, সমান 100। তাহলে দেখ এইটা পড়ে থাকবে 4T1 ইজ ইকুয়াল টু 200, 2 লসাগু 3 1, তাহলে T1 সমান কত হচ্ছে 25 নিউটন, T1 কত বেরিয়ে গেল, তাহলে T2 কত 25 √3 নিউটন হয়ে গেল। টেনশন বেরিয়ে গেল, তার দুটো টেনশন কত, এই তারে টেনশন হচ্ছে 25 নিউটন। ও হো 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 স্যার অঙ্কে কাঁচা, অনা খুব হাসছে বুঝলি, সারা ভুল করেছে, আবার না কেন মানে ওরে বাপতে, অনা এখন 50 নিউটন আর 50 √3 নিউটন, বুঝছিস না বুঝিস, এরকম ভাবে অঙ্ক দেবে তোকে, বল এরকম ভাবে চারটে দিকে ডিভাইড করে করতে হবে, হয়েছে? স্যার পরীক্ষা তো অনেক টাইম চলে যাবে, কিছু নিনজা টেকনিক আছে, আছে ল্যামিস থিওরেম মারবো, কি ল্যামিস থিওরেম, ঝাটাস করে অঙ্ক নেমে চলে যাবে, মুখে মুখে হয়ে যাবে যদি বুদ্ধি থাকে, মানে মুখ যদি সারাদিন যদি প্র্যাকটিস করিস তবে, মাঝে মধ্যে সিঙ্গারা খাচ্ছিস ফুলুরি খাচ্ছিস হবে না, সারাদিন মোটামুটি প্র্যাকটিস রাখতে হবে। ল্যামিস থিওরেম কি বলছে শোন, ল্যামির উপপাদ্য, আই স্যার আপনি এরকম বলেন বলে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোদেরকে আবার কি বলবে, ল্যামির উপপাদ্য, এটাকে ইউজ করব। মনে কর এই 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 এটা বস্তু, ফোর্সের ডাইরেকশন যে কোনো দিকে হোক ডাজন্ট ম্যাটার, আমি যেমন এইদিকে এই ফোর্সটাকে এইদিকে দিচ্ছি, এটা নিচের দিকে হবে হতে পারে, কোনো ব্যাপার না, ওইসব কোনো ব্যাপার না, ফোর্সের ডাইরেকশনটা কোনো ম্যাটার করে না। মনে কর এইদিকে কাজ করছে পি বল, কত পি, এইদিকে কিউ আর এদিকে আর, পি কিউ আর, তিনটে বল, এর সঙ্গে এর অ্যাঙ্গেল আলফা, এর সঙ্গে এর অ্যাঙ্গেল বিটা, এর সঙ্গে এর অ্যাঙ্গেল গামা। তাহলে আমি লিখতে পারবো, সরি এইখানে নয় এইখানে, সাইন পি, সাইন পি, যা কি সব ভুলভাল লিখে দিচ্ছি, দেখ পি বাই, পি এর উল্টো দিকে কত কোণ আছে, বিটা, পি বাই সাইন বিটা ইকুয়াল টু কিউ, কিউ এর উল্টো দিকে কি কোণ আছে, সাইন গামা ইজ ইকুয়াল টু আর, আর এর উল্টো দিকে কি আছে, সাইন আলফা, হো গিয়া। এখন এই দুটোকে সমান করতে পারিস, কিংবা এই দুটোকে সমান করতে পারিস, কিংবা এই দুটোকে সমান করতে পারিস,
তুই এইখান থেকে বল ডিভিশন করে কটা ইকুয়েশন পাচ্ছিস? সব সময় দুটো, ডান দিকের সমান বাম দিক, উপর সমান নিচ, দুটো ইকুয়েশন পেতিস। এইখান থেকে দেখ 3 পিস ইকুয়েশন পাচ্ছিস, তাহলে 3টে আননোন ফ্যাক্টর দিলে অঙ্ক টুকুস করে হয়ে যাবে। বুঝছিস না বুঝিনিস? 3টে আননোন ফ্যাক্টর দিলেও সেটা বেরিয়ে যাবে। এবার অ্যাঙ্গেলটাকে তোকে ডিফাইন করতে হবে, ভেঙে 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 দেখতে হবে। বুঝছিস না বুঝিনিস? হ্যাঁ, তাহলে কি হয়? পি বলের ডাইরেকশন যে কোনো দিকে হতে পারে, উপর দিকে নিচের দিকে যা ইচ্ছা হতে পারে। পি বাই সাইন বিটা মানে পি বাই উল্টো দিকের কোণের সাইন, কিউ বাই উল্টো দিকের কোণের সাইন, আর বাই উল্টো দিকের কোণের সাইন। বলগুলোর উল্টো দিকের কোণের সাইনকে সমান করতে হবে। বুঝতে পেরেছিস? এই লজিক মেরেই আমরা নেক্সট প্রবলেমগুলো সলভ করব। তবে তার কথা নয়, দেখ কোশ্চেন তোদের বইয়েরই কোশ্চেন দিয়েছে যে এরকম ভাবে একটা ব্লক ঝুলছে, 4 কেজি ব্লক, এইটা আলাদা সুতো, এইটা আলাদা সুতো হয়েছে। তোকে বলছে বস্তুটা সাম্যাবস্থায় আছে, মানে বস্তুটা কোনো দিকে নড়ছে না। তাহলে এইখানে একটা টান থাকবে, এইখানে একটা টান থাকবে। হ্যাঁ স্যার, এইখানে টান কোন দিকে? এই দিকে, বস্তু থেকে বাইরের দিকে। এইখানে একটা টান থাকবে। এই টান দুটো কত? ওএ আর ওবি সুতোতে কত টান পড়বে তোকে বার করতে হবে। তো তুই বলের বিভাজন করেও করতে পারিস, ল্যামিও ইউজ করতে পারিস। আমি এখানে ল্যামি ইউজ করব। দেখ ল্যামি ইউজ করতে গেলে, ল্যামি যদি আমি ইউজ করি তাহলে আমাকে এইখান থেকে এইটা আমি একবার ইউজ করে নিলাম খালি, জাস্ট হয়েছে। এখন মনে কর আমি ধরছি এটা ওএ টান আর এটা ওবি টান, তাহলে এইটা 60 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা কত হবে স্যার? এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এইটা 30 ডিগ্রি, তাহলে এই গোটা কোণটা কত হবে স্যার? এই সরি 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 1 মিনিট দাঁড়া, 1 মিনিট, 1 মিনিট দাঁড়া। এইটা ও, তাই তো? আচ্ছা, আমি বলছি আমার দেখ ওজন তো নিচের দিকে কাজ করে, তার মানে আমি যদি ল্যামি ইউজ করি, একটা এসে যাচ্ছে এই দিকে, একটা এসে যাচ্ছে এই দিকে, তাই তো? আর একটা সোজা, সোজা হচ্ছে 4 × 10 40 নিউটন, এই যে এইটার জন্য। এবার দেখ এইটা 60 ডিগ্রি তোকে বলেই দেওয়া আছে, নো প্রবলেম। আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে আর এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। তাহলে দেখ এইটা 60 ডিগ্রি হলে এটা কি একান্তর কোণ 60 ডিগ্রি হবে, আর এটা 90, তার মানে এই কোণটা কত হবে? 150, তাই নয়? কে বুঝতে পারিস? এইটা 60 ডিগ্রি হলে এটা একান্তর কোণ 60 ডিগ্রি, আমার অ্যাঙ্গেলটা লাগবে তো এই গোটাটা, তাহলে 60 + 90 কত? 150। তাহলে এবার এরকম ভাবে একইভাবে এটা বার করি না স্যার, আর করবুনি, টোটাল কোণ কত? 360, তাহলে 100 210 হয়ে গেছে, তাহলে এটা কত হবে? 150। দুটো মিলিয়ে কত হয়ে গেছে? 210, এটা 150 হতেই হবে। না হলে তুই দেখ তাতেও হবে। এইটা 30, এইটা 30 আর এইটা 90, কত? 150। 90 + 30 + 30, কাজ শেষ। এরপর ল্যামিটাকে ইউজ কর, কি আছে? ওএ, এটা কত? ওএ টান, আর এটা কত? ওবি টান। তাহলে ওএ বাই এর উল্টো দিকে সাইন 60 ডিগ্রি সমান ওবি বাই সাইন 150 ডিগ্রি সমান 40 বাই সাইন 150 ডিগ্রি। দেখ এই দুটোকে যদি আমি এ করি, সমান করি, এক সাইন 150 সাইন 150 ঘর চলে যাবে। ওবি সমান কত হয়ে গেল? 40 নিউটন হয়েছে। এবার এখান থেকে দেখ এইটাকে আর এইটাকে সমান করনি, এইটাকে আর এইটাকে, তাহলে ওএ বাই হাফ সমান ওবি কত এসছে? 40, সাইন 150, সাইন 150 কে লিখতে পারো সাইন 180 - 30, তার মানে সাইন 30, সাইন 30 এর মান কত? হাফ, সাইন 180 মাইনাস ও এখানে √3/2 হবে, ভুল হয়ে গেছে। √3/2, তার মানে 2 কেটে গেল, ওএ সমান কত হয়েছে গেল? 40 √3 हो गया, हो गया। না হলে এখানে তোকে বলের বিভাজন করতে হতো, চারিদিকে ভাঙতে হতো। বেটার টু ইউজ,
আমি কি বললাম এগুলো মুখে মুখে হয়, তোকে একটু প্র্যাকটিস রাখতে হবে, তাহলেই মুখে মুখে হয়ে যাবে। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? বুঝতে পেরেছিস? এরকম অঙ্ক দেবে। এই ছিল হচ্ছে ফার্স্ট ল। ফার্স্ট ল থেকে এরকম অঙ্ক দেবে। এরপরে চলে যাব আমরা সেকেন্ড ল। ভরবেগ কি? আচ্ছা, ভরবেগ মানে ভর ইন্টু বেগ। প্রাথমিক বেগ মনে কর কোনো বস্তুর ইউ, কত? প্রাথমিক বেগ ইউ, আর অন্তিম বেগ ভি। ইউ থেকে ভি বেগ হতে তার তো টাইম লাগবে, মনে কর টি টাইম লেগেছে। কি? টি টাইম। প্রাথমিক বেগ ইউ থেকে অন্তিম বেগ ভি হতে তোর তো একটা টাইম লাগবে, সেই টাইমটা টি। তাহলে আমাকে বল প্রাথমিক ভরবেগ কত হবে? প্রাথমিক ভরবেগ একে আমরা পি আই দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? পি আই। ভরবেগকে ছোট হাতের পি দিয়ে লেখা হয়। আই মিনস ইনিশিয়াল বা প্রাথমিক। তাহলে এম ইন্টু ইউ লিখতে পারো। বাবা এমের দশা, আরে হাতটা বড্ড টন টন করছে আজকে। এম ইন্টু ইউ, তাই তো? এম ইন্টু ইউ। এম হচ্ছে বস্তুর ভর। অন্তিম ভরবেগ কত হবে? অন্তিম ভরবেগ তাকে আমি পি এফ দিয়ে লিখছি। এম ইন্টু ভি হবে। ইউ থেকে ভি বেগ হতে কত টাইম লেগেছে? টি। নিউটনের সেকেন্ড ল বলছে, সেকেন্ড লস অফ মোশন, এফ সমান এম এ, তাই তো রে? না, ওইসব বলেনি, সব আমরা পেয়েছি। বলছে ভরবেগের পরিবর্তনের হার। কি? ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বস্তুর বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে। কারণ ভরবেগ ভেক্টর রাশি, কারণ বেগের মান আছে, বেগের দিক আছে, ওই জন্য। তার মানে ওইসব বলেনি যে এফ ইকুয়াল টু এম, তোকে বলেছে কি ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার মানে ডেল পি ডেল টি। পরিবর্তনের হার মানে কি? টাইম দিয়ে ভাগ, and that is proportional to force. এবার এখানে তুই একটা ধ্রুবক আনতে পারিস, এই ধ্রুবকটার মান আমরা 1 ধরে নিই। কত? 1 ধরে নিই। তাহলে স্যার অনেকটা যদি ভরবেগের পরিবর্তন হয় তবে এটা লিখতে পারবো। তাৎক্ষণিকের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? তাৎক্ষণিক এর জন্য then we can write that dp dt is equal to f. Small change in momentum by small change in time, d দিয়ে। মানে আমি বলতে পারি যে পি ভার্সেস টি গ্রাফ মানে ভরবেগ এবং সময়ের গ্রাফের যেটা নতি, তোকে কি দেবে? ফোর্স। তাই নয়? নতি মানে কি ছিল? ভাগ ছিল। যে আগের দিন পড়ুনি, ফুচকা খাচ্ছিলে, তাকে একটু মনে করতে হবে, ব্রেনের উপরে চাপ দিতে হবে। ডিপিডিটি মানে কি? নতি। নতি কার নতি? ভরবেগ ও সময়ের নতি। তার মানে আমি বলতে পারি ভরবেগ ও সময় গ্রাফের, সময় লেখচিত্রের নতি বা প্রবণতা, সেটাই কি? ফোর্স। আচ্ছা স্যার এখান থেকে তো আমি এরকমও লিখতে পারি ডিপি ইজ ইকুয়াল টু এফ ডিটি, লিখতে পারবো। এদিকে ইন্টিগ্রেশন লাগিয়ে দাও, এইদিকেও ইন্টিগ্রেশন লাগিয়ে দাও, তাহলে পি সমান ইন্টিগ্রেশন এফ ডিটি লিখতে পারবো। হ্যাঁ স্যার। ও
বল আর সময়কে গুণ করলে কি হয়ে যায়? ক্ষেত্রফল। তার মানে বল ও সময় গ্রাফের ক্ষেত্রফলটা কি দেবে তোকে? ভরবেগ। বল ও সময় লেখচিত্রের ক্ষেত্রফল হবে। ক্ষেত্রফল তোকে কি দেবে? ভরবেগ। কি দেবে? ভরবেগ। আচ্ছা স্যার, এইসব বুঝতে পারলুম। তোমাদের গ্রাফ দিলে এখান থেকে এরকম ভাবে চিন্তা ভাবনা করে করতে হবে। এখন দেখ, আমাকে বলেছে এফ সমান ডেল পি বাই ডেল টি। স্যার আপনি তো এখানে সমানুপাতিক নিয়েছেন, আমি একটা সমানুপাতিক তুলে একটা ধ্রুবক নিয়ে এসেছি, তার মান 1। তাহলে এফ সমান ডিপি মানে কত? ডেল্টা পি মানে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, মানে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, ওইটাকে কি বলবো? ভরবেগের পরিবর্তন বাই সময়, টি সময়ে হয়েছে। তাহলে এফ সমান এম ভি মাইনাস এম ইউ বাই টি, তাই তো রে? যদি ভর অপরিবর্তিত থাকে, যদি ভর অপরিবর্তিত থাকে, ভর চেঞ্জ হচ্ছে না, তখন কি হবে? তাহলে এমটাকে কমন নিতে পারবো, এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তখন কি হবে? এফ সমান এই যে এফ সমান এম ভি মাইনাস ইউ, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, তাকে সময় দিয়ে ভাগ করছিস, কি হয়? ত্বরণ। মুখগুলো দেখ, ঘরে লেখাপড়া একদম করেনি। এফ সমান এম এ তখনই হবে যখন ভর অপরিবর্তিত থাকবে। হয়েছে? অ্যাকচুয়ালি এটাকে এরকম লেখেই নি, দ্যাট এফ ইজ এফ এক্সটার্নাল নেট ফোর্স, এম এ যে ত্বরণ, দ্যাট ত্বরণ অফ সিওএম সেন্টার অফ মাসে যে পার্টিকেলটা থাকবে তার ত্বরণ। পরে পড়বো, শেষ চ্যাপ্টার পড়বো ফার্স্ট সেমিস্টারে, সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডি, রোটেশনাল মোশনে পড়বো। আচ্ছা, এটা স্যার বুঝতে পারলাম এফ সমান এম এ হয়। যদি ভর পরিবর্তিত হয় স্যার তখন কি হবে? ভর যদি পরিবর্তিত হয়, দেখ এফ সমান কি পেয়েছিস? ডিপি ডিটি, তাই তো? ডিপি ডিটি। তাহলে এফ সমান ডিডিটি অফ পি লিখতে পারবো, ডিডিটি অফ পি। পি মানে কি? এম ইন্টু ভি, আমি ধরলুম U0 এম ভি। তাহলে এফ সমান তখন হবে এম ইন্টু ডিভিডিটি প্লাস ভি ইন্টু ডিএম ডিটি। কথা বলছিস কেন রে? কেমন হয়ে যাবি কোশ্চেন দিলে? রকেটের কোশ্চেন দিলেই না কেমন হয়ে যাবি, সব আনন্দ ফুর্তি বেরিয়ে যাবে পেছন দিয়ে, ভেজাজ করে বকা বেরিয়ে যাবে। একে তো পড়াশোনা করিনিস। এফ সমান এম ডিভিডিটি ভি ডিএম ডিটি, এটা কি করেছি স্যার? এটা হচ্ছে দুটো গুণফল। যদি ভর পরিবর্তিত হয়, ভর পরিবর্তিত কখন হবে? রকেটে কি ফুয়েল থাকে, রকেট যত জায়গায় ফুয়েল কমছে তাহলে রকেটের কি হচ্ছে? ভর কমে যাচ্ছে। তোরও ভর আমি কমিয়ে দেবো, কোনো ব্যাপার নয়, একদম আশুর ভর আমি কমিয়ে দিতে পারবো। আশুর ভর 50 কেজি, ওর গায়ে কাদা লেপটাবো, কাদা লেপটে দিয়ে ওর ভর করে দিলাম 100 কেজি। এবার ওকে বলবো ছোট, ছুটলে কাদাগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়বে, ওর ভর চেঞ্জ হচ্ছে না? হচ্ছে না। সেম লজিক আমরা কোথায় ইউজ করি? রকেটে, তাই না? ফুয়েল গুলো চলে যাচ্ছে, একটা পার্ট ছেড়ে দিল, তাহলে কি আরো ভর কমে গেল। ভর যদি পরিবর্তিত হয় তখন আমরা এটা লিখতে পারবো। এবার দেখ, এইখান থেকে আমি বলতে পারিনি এফ সমান এম ইন্টু ডিভিডিটি মানে কত? অ্যাক্সিলারেশন প্লাস ভি ডিএম ডিটি। স্যার এই ডিএম ডিটিটা মানে কি? ডিএম ডিটি মানে কি?
ভর পরিবর্তনের হার। দেখ ডিএমডিটি মানে কি, ভর পরিবর্তনের হার। ডিএমডিটি হচ্ছে ভর পরিবর্তনের হার। কতটা সময়ে কতটা ভরের পরিবর্তন হচ্ছে, ভর পরিবর্তনের হার। এর তুই ভালো কোশ্চেন পাবি ফ্লুইড মেকানিক্সে। দেখবি অনেক জায়গায় ড্রামে জল থাকে, ড্রামে যখন জল থাকে তুই একটা বড় গর্ত করলি, দেখবি ড্রামটা কেঁপে ওঠে, অনেক সময় পড়েও যায়। কেন? তোর ভরবেগের পরিবর্তনের হার কি করতে হবে, মানে এইদিকে যা ফোর্স লাগবে ওইদিকেও তো তাই ফোর্স লাগছে। তুই যখনই গর্তটা করলি এইদিকে একটা ফোর্স সৃষ্টি হবে, তাহলে এও তো ওইদিকে একটা ফোর্স দেবে, তাহলে ড্রামটা কি ওইদিকে পড়ে যেতে পারে। তার উপরে ফ্রিকশন আছে, যদি ফ্রিকশন ওকে ম্যানেজ করে না তাহলে কি হবে, নড়বে। আর যদি না ফ্রিকশন ম্যানেজ করতে পারে তাহলে কি ড্রাম পড়ে যাবে। যেইতে কোশ্চেন দেয়, যেই অ্যাডভান্সে কোশ্চেন দেয়, এরকম চিন্তা ভাবনার উপরে কোশ্চেন দেবে, ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে টিপিক্যাল ক্রিটিক্যাল থিঙ্কিং কোয়েশ্চেন। তো রকেটের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করব। মানে ভর যদি পরিবর্তিত হয় তখন কি, যখন ভর পরিবর্তনশীল, যখন ভর পরিবর্তনশীল। আচ্ছা একটা, তারপরে দেখ আর কি স্যার এখান থেকে জানতে পারছি। আর একটা হচ্ছে, একটা হচ্ছে ইম্পালস আর একটা হয় ইম্পালসিভ ফোর্স। কি ইম্পালস, কি ইম্পালসিভ ফোর্স আর ইম্পালস কি, ঘাত আর ঘাত বল। ইম্পালস মানে হচ্ছে ঘাত, কি ইম্পালস মানে ঘাত। ইম্পালস মানে হচ্ছে একটা স্মল টাইম পিরিয়ডে হিউজ বল প্রয়োগ করা, কি খুব কম সময়ে প্রচন্ড বল প্রয়োগ করে দেয়া। এই যেমন সংবর্তিকাকে একটা ঘুষি মেরে দিল, মুখে নাকটা ফেটে চলে গেল। উইদিন ভেরি শর্ট টাইম পিরিয়ড I am giving a huge force। কম সময়ের মধ্যে অনেক বল যখন পড়ে তখনই তাকে কি বলবো, ইম্পালস। অ্যাকচুয়ালি তুই জানবি ইম্পালস ইজ মানে, ইম্পালস মানে ঘাত। ঘাত আর কিছুই নয়, ভরবেগ। কি ভরবেগের টার্ম যেরকম হয় ঘাত সেরকম। আর ইম্পালসিভ ফোর্স মানে হচ্ছে, ইম্পালসিভ ফোর্স মানে হচ্ছে ঘাত বল। কি ঘাত বল, এটা আর কিছুই নয়, বল। এটা বল মানে ঘাত তোকে যদি বার করতে দেয় ভরবেগ বার করে দিবি, ভরবেগের পরিবর্তন বার করে দিবি, একই জিনিস হয়েছে। ঘাত মানে হচ্ছে ইম্পালসিভ ফোর্স মানে হচ্ছে অল্প সময়ে প্রচুর পরিমাণে বল প্রয়োগ করছে, সেইটা। তার মানে আমরা এখান থেকে নেক্সট যেটা জানলুম, বেসিক্যালি ভর যখন অপরিবর্তিত থাকে F সমান ma। এটাকে আরেকটু ভালো করে লিখলে লিখবি F এক্সটার্নাল নেট ফোর্স ইজ ইকুয়াল টু ma। মানে ত্বরণ সৃষ্টি হবে, বস্তু গতিশীল হবে। মানে এই যে আগের জিনিসগুলো পড়ছিলুম, যখন বস্তু গতিশীল হয়ে যাবে তখন কি করতে হবে, F এক্সটার্নাল ইজ ইকুয়াল টু ma। বুঝেছিস না বুঝিনিস? এইগুলোকে এবার ইউজ করতে হবে। এইগুলোকে স্যার ইউজ করবো কি করে, এগুলোকে ইউজ করে নিউমেরিক্যাল সলভ করতে হবে। F এক্সটার্নাল ইজ ইকুয়াল টু ma। ধর একটা পুলি তোকে দিয়েছে, এরকম এরকম একটা পুলি দিয়েছে, পুলি দু ধরনের হতে পারে, একটা ফিক্সড পুলি হতে পারে আর একটা কি মুভেবল পুলি। মনে কর এটা একটা ফিক্সড পুলি, এইখান থেকে দুটো বডি ঝুলছে, একটা m1 আর একটা m2, দুটো বডি ঝুলছে। যদি m1 সমান m2 হয় ও একইভাবে থাকবে। মনে কর m2 ইজ গ্রেটার দ্যান m1, m2 গ্রেটার দ্যান m1, তাহলে m2 এইদিকে নামতে থাকবে আর m1 উপর দিকে। এই যে নামতে থাকবে একটা ত্বরণ নিয়ে নামবে, আর এই যে উঠতে থাকবে একটা ত্বরণ নিয়ে উঠবে, এন্ড দ্যাট ত্বরণস আর সেম। ওই দুটো ত্বরণ সেম হতে হবে,
তাই জন্য একে বলে কনস্ট্রেন মোশন। কি? কনস্ট্রেন মোশন। একই ত্বরণ, এ যত ত্বরণ নিয়ে নামবে, এ কত ত্বরণ নিয়ে নামবে? এ ত্বরণ নিয়ে নামবে, কারণ এর ভর বেশি। আর এ কি হবে? এ ত্বরণ নিয়ে উঠবে। এখন দেখ, আমি যদি দেখি এ একে টানবে T1 টি দিয়ে, এও একে টানবে টি টেনশন দিয়ে। সুতো তো একটাই, এ যত টান দিয়ে একে টানবে, এও তত দিয়েই একে টানবে। টেনশন দু জায়গায় একই হবে, কারণ সুতো এক। তাহলে তোকে বলবে এই ত্বরণটা কত হবে, ত্বরণটা তোকে বার করতে হবে। তো তোকে ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম যদি M1 এর জন্য করি, এটা M1, তাহলে এর নিচের দিকে কত থাকবে? ওজন M1G, উপর দিকে কি আছে? T, তাই নয়? বস্তু কোন দিকে যাচ্ছে? এইদিকে। এই গিয়ে জানা যা খেয়েছে, M1 কি উপর দিকে যাচ্ছে। আর M2 এর জন্য যদি করি, নিচের দিকে কি? M2G, আর উপর দিকে T। এ কোন দিকে নামছে? এর দিকে। এখন স্যার সমীকরণ করতে হবে F = ma। তুই কি করবি শোন, বস্তু যেদিকে যাচ্ছে সেই দিকের ফোর্সগুলোকে পজিটিভ ধরবো। কি? সেই দিকের ফোর্সগুলো পজিটিভ, মাইনাস উল্টো দিকের ফোর্স সমান ma করে দেবো। তাহলেই তো F এক্সটার্নাল বেরিয়ে যাচ্ছে। এ কেন এইদিকে যাচ্ছে? টিটা বেশি এর থেকে, ওই জন্যই তো ওইদিকে যাচ্ছে। আর এ কেন এইদিকে যাচ্ছে? M2G টা বেশি টি এর থেকে। তাহলে F এক্সটার্নাল সমান কি হতো? ma। তাহলে এই দিকে m এর জন্য কি ইকুয়েশন হবে? কোন দিকে যাচ্ছে বস্তু? তাহলে টিটা পজিটিভ, মাইনাস M1G সমান কত হবে? বস্তুর ভর ইনটু ত্বরণ। কে বুঝতে পারিনিস বল? কে বুঝতে পারিনিস? বস্তু কোন দিকে যাচ্ছে? উপর দিকে, তাই ওই বলটা থেকে এই বলটাকে বিয়োগ করলুম, সমান বস্তুর ভর ইনটু ত্বরণ। এটা একটা ইকুয়েশন হয়ে গেল। 2 নম্বর, এ থেকে কি পাবো? M2G মাইনাস টি সমান M2A পাবো। 1 আর 2, 1 আর 2 কে যদি যোগ করে দিই তাহলে কি পেয়ে যাবো? A পেয়ে যাবো। 1 আর 2 কে যোগ করলে A পেয়ে যাবো। 1 + 2 করলে কি পাবো? দুটোকে যোগ করলে M2 - M1 * G সমান M1 + M2 * A। পাবো না পাবুনি? হ্যাঁ স্যার। তাহলে A সমান কত হলো? M2 - M1 * G বাই M1 + M2। আর এখান থেকে টেনশন কত হবে? এই মানটা যে কোনো একটা জায়গায় নিয়ে বসিয়ে দে। টেনশন তোর আসবে 2M1 M2 2M1 M2 * G বাই M1 + M2। স্যার এরকম ভাবে অঙ্ক করতে হবে, মানে ফ্রি বডি ডায়াগ্রাম করে। স্যার এনি আদার টেকনিক টু সলভ দ্য ইকুয়েশন ইজিলি? তুই এরকম ভাবে ফ্রি বডি ডায়াগ্রাম করতে পারিস। আমি কি করছি, শর্ট মেথড ইউজ করব। এই দুটোকে একটা সিস্টেম ধরে নেই, সিস্টেম। এখন অ্যাক্সিলারেশন হবে সিস্টেমের F ড্রাইভিং ফোর্স, মানে যে ফোর্সের জন্য সে চালনা করছে, বাই নেট মাস, তাহলে A সমান নেট মাস মানে কত? M1 + M2, তাই তো? এ কত হবে? কে ড্রাইভ করছে একে? টেনশন গয়া তেল লেনে। কেন? তুই কি পড়েছিলিস? F এক্সটার্নাল ফোর্স, ইফ এক্সটার্নাল ফোর্স ইজ 0, বাইরে থেকে প্রযুক্ত বল 0। টেনশন কি বাইরে থেকে প্রযুক্ত করেছি? ইন্টারনাল ফোর্স ডাজ নট টেক পার্ট ইন মোশন। অভ্যন্তরীণ বলগুলো কি হয়? মোশনের জন্য দায়ী নয়। এখানে মোশন হচ্ছে, তাই টেনশন দায়ী না। মানে এ যে এইদিকে নামছে, কার জন্য নামছে? এর ওজনের জন্য। এর ওজন কত? M2G। আর এর ওজন কত? M1G। তা কে বেশি? M2G বেশি বলেই তো এইদিকে নামছে। কতটা বেশি স্যার? M2 - M1 * G आ गया। दिस इज द एक्सीलरेशन।
এবার এই অ্যাক্সিলারেশন যে কোনো একটা টেনশনে বসিয়ে দিবি, তাহলেই অঙ্ক চলে আসবে। এবার তোর বইতে দেওয়া থাকে এইটা আর এইটা, সেই দুটো মুখস্থ করে নিলেই তো হয়ে গেল দেওয়া না, তাই নয়? তোকে তো এইটা অ্যাক্সিলারেশন আর এটা টেনশন, মুখস্থ করে নিলেই হয়ে গেল। দাদু ঠাকুমা পুষ্পশ্রী সিনেমা কোশ্চেন এরকম দেবে না, এর সঙ্গে আর একটা ব্লক দিয়ে দিল, ব্যাস এসব গন্ধ পুষতে, তখন আর এই ফর্মুলা কাজে লাগবে না। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা সবসময় এটা বার করবো ড্রাইভিং ফোর্স দিয়ে। এটা বার করে নিয়ে হয় শেষের ব্লকটা আর নয়তো প্রথম ব্লকটা, তার উপরে টেনশনটা বসাবি। কার উপরে? হয় শেষের ব্লক নয়তো প্রথমের ব্লক, কারণ মাঝখানে যে ব্লকগুলো থাকবে তার উপরে দুদিকে ফোর্স পড়বে। বেটার টু ইউজ লাস্ট কিংবা ফার্স্ট কোশ্চেন সলভ করবো আমরা, বুঝতে পেরেছিস? নাও